Welcome back to the lecture of transformation in computer graphics. লাস্ট লেকচারে আমরা ট্রান্সফরমেশনের বেসিক জিনিস একটা ট্রান্সফরমেশনকে কিভাবে ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এবং লেটার অন ইউজিং দ্যাট হোমোজিনিয়াস ফর্মুলেশন অফ ম্যাট্রিক্স ট্রান্সলেশন স্কেলিং রোটেশন রিফ্লেকশন এবং লাস্টলি শেয়ারিং ট্রান্সফরমেশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই জিনিসগুলো আমরা দেখেছি। আজকের লেকচারে আমরা দেখব যে লাস্ট পাঁচটা সিম্পল ট্রান্সফরমেশন যেগুলো আমরা 2D এবং 3D বোথ কেসে ফর্মুলেট করেছি তাদেরকে ইউজ করে যে কোনো কমপ্লেক্স অথবা কম্পোজিট ট্রান্সফরমেশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখন মনে করি আমাদের কোনো একটা পয়েন্ট পি কে দুইভাবে ট্রান্সলেশন করা হলো। অ্যাজ ফর এক্সাম্পল, শুরুতে আমি পয়েন্ট পি এর উপর একটা স্কেলিং ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম এবং স্কেলিং অ্যাপ্লাই করার পর তার উপর আমি ট্রান্সলেশন অ্যাপ্লাই করলাম। সো ইনিশিয়ালি কোনো একটা পয়েন্ট পি, তার উপর যদি আমি ইনিশিয়ালি স্কেলিং অ্যাপ্লাই করি, সাপোজ আমি পয়েন্ট পি প্রাইমে আসলাম এবং পি প্রাইমের উপর যদি ফাইনালি আমি ট্রান্সলেশনটা অ্যাপ্লাই করি তখন আমি পি ডাবল প্রাইমে চলে আসতে পারি। এখানে যদি আমাদের ট্রান্সফরমেশনের সিকোয়েন্সটা দেখি, আমরা খেয়াল করতে পারবো যে শুরুতে ইনিশিয়ালি ট্রান্সফরমেশনটা ছিল কিন্তু স্কেলিং এবং তারপর আমরা কিন্তু ট্রান্সলেশনটা অ্যাপ্লাই করেছি। সো আলটিমেটলি যদি আমি পি ডাবল প্রাইমের ফর্মুলেশনটা লিখি, যেখানে আমি পি প্রাইমকে রিপ্লেস করি এস ইন্টু পি দ্বারা, আমার টোটাল ম্যাট্রিক্সটা চলে আসে ট্রান্সলেশন ইন্টু স্কেলিং ইন্টু পি। এখানে খেয়াল করে দেখি আমার গিভেন পয়েন্ট পি এর উপর সবার শুরুতে যেই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা ছিল স্কেলিং এবং সেকেন্ড যে ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা ছিল ট্রান্সলেশন। দ্যাট মিনস যেই ট্রান্সফরমেশনটা সবার শুরুতে অ্যাপ্লাই করা হলো সেটা আমার ট্রান্সফরমেশনের সিকোয়েন্সে সবার রাইট মোস্ট কর্নারে আমার লেখা হচ্ছে এবং যেই ট্রান্সফরমেশনটাকে সবার শেষে অ্যাপ্লাই করা হচ্ছে তাকে আমি লেফট মোস্ট কর্নারে লিখছি। সো আলটিমেটলি আমি এখান থেকে যেই কম্পোজিট ম্যাট্রিক্সটা পাবো সেই কম্পোজিট ম্যাট্রিক্সকে যদি আমি এম দ্বারা রিফর্মুলেট করি, এম সমান আসছে ট্রান্সলেশন ইনটু স্কেলিং। সো এই কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের মিনিংটা হচ্ছে যে আমি এই কম্পোজিট ট্রান্সফরমেশনে সবার শুরুতে আগে স্কেলিং অ্যাপ্লাই করেছি এবং তারপর সেখানে আমি ট্রান্সলেশন অ্যাপ্লাই করেছি। সো ফর এনি স্কেলিং factor, suppose for scaling factor is equal to 2 and translation factor is equal to 3, 1, if we multiply t and s আমরা এরকম একটা কম্পোজিট ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। এখন জাস্ট যদি আমরা সিকোয়েন্সটা চেঞ্জ করে দেই, অ্যাজ ফর এক্সাম্পল প্রিভিয়াসলি আমরা দেখে আসলাম শুরুতে স্কেলিং করে এরপর ট্রান্সলেট করা হয়েছে। এখন যদি এই সিকোয়েন্সটাই চেঞ্জ করে শুরুতে আমরা ট্রান্সলেশন করে এরপর স্কেলিং করি, তখন কিন্তু পি এর উপর শুরুতে অ্যাপ্লাই করা হচ্ছে একটা ট্রান্সলেশন এবং এরপর কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে একটা স্কেলিং টু গেট দ্য ফাইনাল পয়েন্ট পি ডাবল প্রাইম। সো এখানে খেয়াল করে দেখি আমি যে কম্পোজিট ম্যাট্রিক্স এমটা পাচ্ছি, এই এমটার জন্য কিন্তু এখন ফর্মুলেশনটা আসছে স্কেলিং ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই ট্রান্সলেশন ম্যাট্রিক্স। সো আমাদের ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সগুলো কিন্তু সেম, বাট যেই অর্ডারে তাদেরকে অ্যাপ্লাই করা হচ্ছে সেই অর্ডারটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। নাও কোশ্চেন ইজ, দুটো সেম ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশনকে যদি ডিফারেন্ট অর্ডারে কোনো একটা পয়েন্টের উপর অ্যাপ্লাই করা হয়, আমার রেজাল্টও কি ডিফারেন্ট আসবে? যদি আমি সেম প্যারামিটারের জন্য ম্যাট্রিক্স ফর্মুলেশনটা খেয়াল করে দেখি, যেখানে আমি 2 প্যারামিটারের একটা ইউনিফর্ম স্কেলিং কনসিডার করলাম এবং 3, 1 প্যারামিটারের একটা ট্রান্সলেশন কনসিডার করলাম। সো ফর ফার্স্ট কম্পোজিশন ম্যাট্রিক্স যেখানে শুরুতে অ্যাপ্লাই করা হয়েছিল স্কেলিং এবং সেকেন্ড ম্যাট্রিক্সটা ছিল ট্রান্সলেশন, তার জন্য আমি যে কম্পোজিট ম্যাট্রিক্সটা পাচ্ছি, আমরা যদি খেয়াল করে দেখি শুরুতে যদি আমরা ট্রান্সলেশন অ্যাপ্লাই করি এবং তারপর স্কেলিং অ্যাপ্লাই করি, আমরা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কম্পোজিট ম্যাট্রিক্স পাচ্ছি। বাট এগেইন খেয়াল করে দেখি ইন্ডিভিজুয়াল স্কেলিং ম্যাট্রিক্স বলি, ট্রান্সলেশন ম্যাট্রিক্স বলি, দে ওয়ার দ্য সেম। বাট যেহেতু আমরা ডিফারেন্ট অর্ডারে তাদেরকে কনসিডার করেছি, দ্যাট কেস আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোজিট ম্যাট্রিক্স ফর্ম হয়েছে। এবং এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস জানি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট অলওয়েজ কমুটেটিভ। দ্যাট মিনস আমি দুটো ম্যাট্রিক্স এ ইন্টু বি মাল্টিপ্লাই করার পর সেটা বি ইন্টু এ এই মাল্টিপ্লিকেশনের ইকুয়াল হইতেও পারে এবং মোস্ট প্রবলি হতে নাও পারে। অ্যাজ ফর এক্সাম্পল, কারেন্ট সিকোয়েন্স অফ ম্যাট্রিক্সের জন্য যখন আমি ট্রান্সলেশন এবং স্কেলিং ম্যাট্রিক্সকে অর্ডার চেঞ্জ করে লিখছি, আমি যেই কম্পোজিট ম্যাট্রিক্সটা পাচ্ছি সেই ম্যাট্রিক্সগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যা আমরা শিখলাম যে হেয়ার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট অর্ডার ম্যাটার্স। আমরা
5টা 6টা অথবা 7টা ডিফারেন্ট ট্রান্সফরমেশন ইন্ডিভিজুয়ালি যদি সেম থাকে, তাদের কি অর্ডারে কনসিডার করা হচ্ছে তার উপর চেঞ্জ করে কম্পোজিট ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমরা দেখব কিভাবে তাদের কারেক্ট অর্ডার জেনারেট করে যে গিভেন সিকোয়েন্সে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা হলো সেই কারেক্ট সিকোয়েন্সে কম্পোজিট ম্যাট্রিক্সটা ফর্ম করা যায়। এখন আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, বাট এখান থেকে আমরা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ না হলেও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ। দ্যাট মিনস a into b may not be equal to b into a, but suppose I take 3 matrix a into b into c. Now order of multiplication of these 3 matrix actually doesn't depend on their individual sequence of multiplication. That means আমি যদি শুরুতে মনে করি a into b কে মাল্টিপ্লাই করে তার রেজাল্টেন্টের সাথে c কে মাল্টিপ্লাই করি, যে রেজাল্টটা পাবো, আমি যদি b এবং c কে আগে মাল্টিপ্লাই করে এরপর তার রেজাল্টেন্টের সাথে a কে মাল্টিপ্লাই করি, অলওয়েজ সেম রেজাল্টই পাবো। এই ধরনের প্রপার্টিসকে বলা হয় প্রপার্টিস অফ অ্যাসোসিয়েটিভ, এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বেসিক্যালি ইজ অ্যাসোসিয়েটিভ। সো গিভেন দ্যাট আমি একটা সার্টেন সিকোয়েন্স অফ অপারেশন ফিক্স করে ফেললাম, এরপর আমি সেম অর্ডারে কোন পেয়ারটাকে আগে ক্যালকুলেট করব, দিস বেসিক্যালি ডাজন্ট ম্যাটার। সো আমরা যদি কিছু এক্সাম্পল অফ দিস কম্পোজিট ট্রান্সফরমেশনটা দেখি, সেই এক্সাম্পলে যাওয়ার আগে মনে করি আমি ইন জেনারেল কিছু কথাবার্তা বলি। সাপোজ কোনো একটা পয়েন্ট পি এর উপর আমি গ্র্যাজুয়ালি ট্রান্সফরমেশন টি ওয়ানকে টি দ্বারা না লিখি, অ্যাজ ফর এক্সাম্পল ইট ক্যান গেট কনফিউজড উইথ ট্রান্সলেশন ম্যাট্রিক্স। মনে করি পি এর উপর একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স m1 অ্যাপ্লাই করা হলো, এরপর নতুন একটা ট্রান্সফরমেশন m2 অ্যাপ্লাই করা হলো, এরপর সবার লাস্টলি একটা ট্রান্সফরমেশন m3 অ্যাপ্লাই করা হলো। এখন কথা হচ্ছে আমি m1 m2 m3 এই তিনটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সকে কম্বাইন করে কিভাবে একটা সিঙ্গেল কম্পোজিট ম্যাট্রিক্সে নিয়ে আসব, এই জিনিসটাকে যদি আমরা বের করতে চাই যে এই তিনটা ম্যাট্রিক্স অ্যাপ্লাই করার পর আমার ফাইনাল পয়েন্ট পি প্রাইম কি হবে সেটা আমি বের করতে চাচ্ছি, এটা বোঝার ভালো একটা অ্যানালজি হচ্ছে কোনো একটা গিফট র্যাপিং করা। অ্যাজ ফর এক্সাম্পল আমার সার্টেন একটা অবজেক্ট ছিল পি, এই পিটাকে আমি কোনো একটা গিফট পেপারে র্যাপিং করে কাউকে দিতে চাচ্ছি। সো আমার শুরুতে যেই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করা হচ্ছে তাকে যদি আমি নাম্বারিং করি, দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট ট্রান্সফরমেশন and this was our last transformation. So sequentially m1 m2 m3 এই তিনটা ট্রান্সফরমেশন p পয়েন্টের উপর অ্যাপ্লাই করার পর সেই পয়েন্টটা p প্রাইমে কনভার্ট হয়। এখন সবার শুরুতে আমি যদি p অবজেক্ট নিয়ে কাজ করি এবং প্রত্যেকটা ট্রান্সফরমেশনকে একটা র্যাপিং পেপারের সাথে কম্পেয়ার করি, তাহলে p পয়েন্টের উপর ফার্স্ট যে র্যাপিং পেপারটা অ্যাপ্লাই করা হলো সেটা ছিল m1। m1 এর পর এরপর যদি আমি একটা সেকেন্ড র্যাপিং পেপার অ্যাপ্লাই করি সেটা হবে m2। এরপর যদি আমি আবার থার্ড র্যাপিং পেপার অ্যাপ্লাই করি সেই র্যাপিং পেপারটা হবে m3। সো খেয়াল করে দেখি আমি এই র্যাপিংটাকে যদি সিকোয়েন্সিয়ালি করতে চাই, আমি কিন্তু m1 অ্যাপ্লাই করার আগে m2 অ্যাপ্লাই করতে পারবো না র্যাপিং, আবার m2 র্যাপিং অ্যাপ্লাই করার আগে m3 র্যাপিং অ্যাপ্লাই করতে পারবো না। সো সিকোয়েন্সিয়ালি আমাকে কিন্তু র্যাপিংটা করতে হচ্ছে। সো আমার সবার শুরুতে পি কে মাল্টিপ্লাই করতে হবে m1 দিয়ে, এরপর আমি যে র্যাপিংটা পাবো তাকে মাল্টিপ্লাই করতে হবে m2 দিয়ে, এরপর আমি যে র্যাপিংটা পাবো তাকে যদি আমি m3 দ্বারা মাল্টিপ্লাই করি, আমি ফাইনাল ওভারঅল পয়েন্ট পি প্রাইমটা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো আলটিমেটলি ইন জিস্ট আমি যে কম্পোজিট ম্যাট্রিক্স এমটা ফর্ম করতে চাই, সেই এম এর ভিতরে যদি সাপোজ ফর আওয়ার এক্সাম্পল এরকম তিনটা ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্স থাকে, যেই ম্যাট্রিক্সটা অথবা যেই ট্রান্সফরমেশনটা সবার শুরুতে অ্যাপ্লাই করা হলো সেটা সবার আমার রাইট মোস্ট কর্নারে থাকবে। দ্যাট মিনস দিস ওয়াজ আওয়ার ফার্স্ট ট্রান্সফরমেশন, এবং যেই ট্রান্সফরমেশনটা সবার লাস্টে অ্যাপ্লাই করা হলো সেটা সবার লেফট মোস্ট কর্নারে থাকবে। সো এভাবে সিকোয়েন্সিয়ালি আমার যেই ট্রান্সফরমেশন 1 2 3 4 অ্যাপ্লাই করা হবে তাদেরকে যদি আমি এভাবে রাইট টু লেফট অ্যারেঞ্জ করি, তখনই আমি একটা কারেক্ট অর্ডারে সেই সিকোয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের কম্পোজিট ম্যাট্রিক্সটা কি হবে সেটা আমি বের করতে পারবো। সামনে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা অলরেডি যেই রোটেশনটা দেখে আসছি,
সেই রোটেশনটা যদি আমি হালকা রিক্যাপ করি, আমার রোটেশনটা ছিল কোনো একটা পয়েন্ট পি কে যদি আমি কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল থিটাতে রোটেট করি, সে নতুন একটা পয়েন্ট পি প্রাইমে চলে আসতো। এখন ইনিশিয়ালি এই জিনিসটা করার জন্য আমরা অরিজিনের রেসপেক্টিভে পি পয়েন্টের একটা পজিশন ভেক্টর আর ধরে নিয়েছি। এরপর আমরা এই পজিশন ভেক্টর আর কে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাই, তখন আমরা তার নতুন পজিশন ভেক্টর পি প্রাইমে চলে আসতাম, রাইট? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস ইজ দ্যাট আমরা যখন 2D রোটেশন অথবা 3D রোটেশন দেখেছি, অলওয়েজ আমরা সেই রোটেশনটা ক্যালকুলেশন করেছি উইথ রেসপেক্ট টু অরিজিন পয়েন্ট, রাইট? এখন এই সেম জিনিসটাকে যদি আমি অরিজিনের রেসপেক্টিভে না করে র্যান্ডমলি কোনো একটা পয়েন্ট সাপোজ সি এর রেসপেক্টিভে করা হয়, এখন সি এর রেসপেক্টিভে পি এর পজিশন ভেক্টর কিন্তু ছিল বেসিক্যালি এই ভেক্টরটা, রাইট? এখন আমি যদি এই কারেন্ট ভেক্টরটাকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাই, তখন হয়তোবা এই পার্টিকুলার পয়েন্টটা নতুন জায়গায় এই পি প্রাইমে চলে আসবে। সো একটা জিনিস খেয়াল করে দেখি, আমি কার রেসপেক্টিভে, দ্যাট মিনস কোন পয়েন্টের রেসপেক্টিভে রোটেশনটা করছি, তার উপর ডিপেন্ড করে আমি যে পজিশন ভেক্টরটা পাবো তার রোটেশনে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইনাল পয়েন্ট জেনারেট হতে পারে। এখন আমরা রোটেশন শুধুমাত্র শিখেছি উইথ রেসপেক্ট টু অরিজিন অথবা 0 0 অথবা 3D পয়েন্টের জন্য 0 0 0। যদি আমাদের এখন এই সেম রোটেশনটা অ্যাপ্লাই করা হয় বাট নট অ্যাবাউট অরিজিন, রেদার অ্যাবাউট এনি পয়েন্ট পি হুইচ ইজ এইচ কমা কে, তখন আমি সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো? সো আমরা যখন কোনো একটা সিম্পল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অ্যাপ্লাই করি এবং উই নো দ্য সিম্পল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অ্যাবাউট অরিজিন, সো ফার্স্ট টাস্ক হবে, যেহেতু আমি সিম্পল রোটেশন ম্যাট্রিক্সটা জানি, এই সিম্পল রোটেশন ম্যাট্রিক্সটা জানি উইথ রেসপেক্ট টু অরিজিন, সো আমার হোল কোঅর্ডিনেট সিস্টেমকে যদি আমি পয়েন্ট এইচ কে থেকে অরিজিনে শিফট করতে পারি, এরপর অরিজিনের রেসপেক্টিভ আমি পয়েন্টকে এক্স্যাক্টলি রোটেট করাতে পারবো, এবং অরিজিনের রেসপেক্টিভে পয়েন্টকে রোটেট করার পর আমি কিন্তু আলটিমেটলি আবার এই জিনিসটাকে আগের জায়গায় ব্যাক করতে পারবো। সো মেইন থিং ইজ দ্যাট আমার কোনো একটা সার্টেন ট্রায়াঙ্গেল ছিল, সাপোজ দিস ইজ মাই ট্রায়াঙ্গেল, যাকে আমার পয়েন্ট এইচ কে এর রেসপেক্টিভে রোটেটটা করতে হবে। এখন এই সেম জিনিসকে আমি এই 0 0 রেসপেক্টিভে রোটেট করাতে পারি, বাট এইচ কে রেসপেক্টিভে রোটেট করাতে পারি না। সো সিম্পল টাস্ক যেটা করতে পারি, আমি এই টোটাল ওয়ালকে অথবা টোটাল কোঅর্ডিনেট সিস্টেমকে আমি ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসলাম, সাজ দ্যাট যেই পয়েন্টের রেসপেক্টিভে আমাকে রোটেশনটা করতে হবে সেই পয়েন্টটা এখন অরিজিনে চলে আসলো। সো বেসিক্যালি এই পয়েন্টটার কোঅর্ডিনেট যদি এইচ কে হয় এবং আমি -h - k তে ট্রান্সলেট করি, তখনই এটা বেসিক্যালি অরিজিনে চলে আসবে। নাও অরিজিনের রেসপেক্টিভে কিভাবে রোটেশন করতে হয় সেটা আমি জানি। সো অরিজিনের রেসপেক্টিভে রোটেট করার পর ফাইনালি আমার ট্রায়াঙ্গেলটা 90 ডিগ্রি রোটেট করানোর পর এই পজিশনে চলে আসলো। এখন 90 ডিগ্রি রোটেট করানোর পর এই পজিশনে যে চলে আসলো, আমার অ্যাকচুয়াল টার্গেটটা কিন্তু ছিল পয়েন্ট পি এর রেসপেক্টিভে রোটেশনটা করানো। সো আফটার দ্য রোটেশন ইজ ডান, আমি যদি পুরো ওয়ালটাকে আবার ট্রান্সলেট ব্যাক করে আগের জায়গায় পি এইচ কে তে নিয়ে যাই, তখন কিন্তু আমাদের হোল ফিগারটা উইথ রেসপেক্ট টু পয়েন্ট পি রোটেশন হয়ে গেল। সো যেই জিনিসটা করা হলো, আমরা রোটেশন অ্যাবাউট অরিজিন শুধুমাত্র জানি, বাট রোটেশন অ্যাবাউট এনি পয়েন্ট আমরা জানতে পারতাম না। সো ওই এনি পয়েন্টের রেসপেক্টিভে টোটাল ওয়ালটাকে আমরা ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসলাম। এখন অরিজিনের রেসপেক্টিভে এরপর আমরা রোটেশন অ্যাপ্লাই করলাম, এবং রোটেশন অ্যাপ্লাই করার পর আমরা আবার এই পুরো ওয়ালটাকে অথবা পুরো কোঅর্ডিনেট সিস্টেমটাকে ট্রান্সলেট ব্যাক করে পয়েন্ট পিতে নিয়ে গেলাম। সো আমরা যদি এইখানে ট্রান্সফরমেশনের সিকোয়েন্সটা ভাবি, শুরুতে আমার একটা ট্রান্সফরমেশন M1 ছিল, যেটা টোটাল কোঅর্ডিনেট সিস্টেমকে ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে গিয়েছে। এরপর সেকেন্ড ট্রান্সফরমেশনটা ছিল, যেটা এখন আমার যেই ওয়ালটার কোঅর্ডিনেট সিস্টেম পিটা অরিজিনের রেসপেক্টিভে আছে সেটাকে রোটেট করিয়েছে, অ্যান্ড ফাইনালি এই রোটেটেড ট্রায়াঙ্গেলটাকে আবার ট্রান্সলেট ব্যাক করে পয়েন্ট পিতে নিয়ে গিয়েছে। সো আলটিমেটলি যদি আমরা এই তিনটা ট্রান্সফরমেশনের কথা সিকোয়েন্সিয়ালি চিন্তা করি, সো ফার্স্ট যে ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটাকে সবার আগে লেখা হচ্ছে, দ্যাট মিনস রাইট মোস্ট কর্নারে। এরপর আমাদের সেকেন্ড ট্রান্সফরমেশন, এরপর আমাদের থার্ড ট্রান্সফরমেশন। সো খেয়াল করে দেখি, অলদো যে কোনো পয়েন্টের রেসপেক্টিভে আমরা রোটেশন করতে পারতাম না, বাট অ্যাপ্লাইং সাম সিম্পল
কম্পোজিট ট্রান্সফরমেশন আমরা কিন্তু এখন যে কোনো পয়েন্টের রেসপেক্টিভে অরিজিন করতে মানে রোটেট করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যে 5টা সিম্পল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স শিখে আসছি সেখানে আদার দেন ট্রান্সলেশন, ট্রান্সলেশন তো কারো রেসপেক্টিভে হয় না, বাট আদার দেন ট্রান্সলেশন বাকি সব ক্যালকুলেশন, আমরা রিফ্লেকশন বলি, রোটেশন বলি, স্কেলিং বলি, ইভেন শেয়ারিং বলি, সব কিছুই কিন্তু অরিজিনের রেসপেক্টিভে ছিল। এখন এক্সপ্লিসিটলি যদি আমাকে কোনো একটা এই সিম্পল ট্রান্সফরমেশন দিয়ে বলা হয় টু ডু দ্যাট ট্রান্সফরমেশন উইথ রেসপেক্ট টু এনি আদার পয়েন্ট পি, তখন অলওয়েজ আমাকে আগে পি পয়েন্ট থেকে ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসতে হবে। এরপর অরিজিনের রেসপেক্টিভে আমি সেই সিম্পল ট্রান্সফরমেশনগুলো অ্যাপ্লাই করব। এরপর আমি আবার সেটাকে ট্রান্সলেট ব্যাক করে সেই পয়েন্ট পিতে নিয়ে যাব। সো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, as for example a composite transformation is defined as rotating 90 degree counterclockwise. so counterclockwise বলতে আমরা জানি যে অ্যাঙ্গেলটা পজিটিভ হয়, সো 90 ডিগ্রি counterclockwise with respect to point 55. সো আমরা কিভাবে 90 ডিগ্রি রোটেশন করাতে হয় এই ম্যাট্রিক্সটা কিন্তু জানতাম, বাট সেটা জানতাম উইথ রেসপেক্ট টু অরিজিন। বাট এখন তো আমার উইথ রেসপেক্ট টু অরিজিন বলা হয়নি, আমাকে বলা হয়েছে উইথ রেসপেক্ট টু 0.55। সো যেই জিনিসটা আমি করতে পারি 0.55 থেকে আমি পুরো জিনিসটাকে -5 ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসতে পারি। এরপর অরিজিনে এসে আমি অ্যাকচুয়াল উইথ রেসপেক্ট টু অরিজিন 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনের ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি। এরপর রোটেশন শেষে একে আমি আবার 55 ট্রান্সলেট করে অরিজিন থেকে এই ইনিশিয়াল পয়েন্ট পিতে নিয়ে যেতে পারি। সো আমি যদি এই তিনটা ম্যাট্রিক্সকে এই কারেক্ট অর্ডারে মাল্টিপ্লাই করি আমি কম্পোজিট ম্যাট্রিক্সটা পেয়ে যাব। অ্যান্ড ফাইনালি আমাকে যেই পয়েন্ট 10 কে ট্রান্সফর্ম করতে বলা হলো সেই 10কে যদি আমি এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করি আমার ফাইনাল পয়েন্ট 0 10 চলে আসছে। এগেইন একটা জিনিস আমরা খেয়াল করব, আমাদের 2D ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে আমাদের রেজাল্ট কিন্তু আসবে একটা 3:1 ম্যাট্রিক্স, এবং একটা 3D ট্রান্সফরমেশনের জন্য আমার আনসারটা কিন্তু আসবে 4:1 ম্যাট্রিক্স। নাও দিস ইজ অ্যাকচুয়ালি নট আওয়ার আনসার, রাইট? কজ আমরা কিন্তু এই লাস্ট জিনিসটাকে বাদ দেই। সো আলটিমেটলি আমাদের আনসারটা লিখতে হবে লাস্ট রোটাকে বাদ দিয়ে। ফর 2D কেস আমরা ফার্স্ট দুইটা রোকে চিন্তা করব, ফর 3D কেস আমরা এক্স ওয়াই জেড এন্ড লাস্টে আমরা দেখব 1 আসবে, এই 1টাকেও আমরা অমিট করে শুধুমাত্র শুরুর 3টা রো চিন্তা করব। সো আলটিমেটলি যেহেতু আমাদের এক্সাম্পলটা 2D ছিল আমার আনসারটা ছিল 0 10। সো সিমিলার কম্পোজিট ম্যাট্রিক্সটা একটু আগে আমি যেটা বললাম যে কোনো সিম্পল কম্পোজিট যে কোনো সিম্পল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেটা আমরা লাস্ট লেকচারে শিখে আসছি উইথ রেসপেক্ট টু অরিজিন, যখনই সেটাকে উইথ রেসপেক্ট টু এনি আদার পয়েন্ট পিতে বের করতে বলবে ফার্স্ট কাজ হচ্ছে ওই পয়েন্টের রেসপেক্টিভে আমি আগে সেটাকে ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসব। এরপর অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন আমি অ্যাপ্লাই করব, এরপর আবার ট্রান্সলেট ব্যাক করে সেই অরিজিনাল পয়েন্ট পিতে নিয়ে যাব। সো জাস্ট লাইক দ্য রোটেশন ম্যাট্রিক্স থিটা, এখানে জাস্ট রোটেশনের জায়গায় স্কেলিংটা অ্যাপ্লাই করা হলো। সো সেম জিনিসটা এখানে করা হচ্ছে বেসিক্যালি। সো আগে আমি এইচ মাইনাস কে ট্রান্সলেট করে এটাকে অরিজিনে নিয়ে আসলাম। অরিজিনে আনার পর অরিজিনের রেসপেক্টিভে এটাকে আমি স্কেল করে এরকম বড় একটা ফিগার যেহেতু 1.5 এ স্কেল করা হচ্ছে নিয়ে আসলাম। অ্যান্ড ফাইনালি যে বিগার পিকচারটা ক্রিয়েট হলো সেটাকে আমি আবার ট্রান্সলেট ব্যাক করে এইচকে তে আবার পয়েন্ট পিতে দিয়ে আসলাম। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার ফাইনাল ট্রান্সফরমেশন। সো এটারও যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সিমিলার এক্সাম্পল, ইউনিফর্ম স্কেলিং অফ 2 টাইমস উইথ রেসপেক্ট টু 0.55। সো আগে -5 এ আমরা ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসবো। এরপর আমরা স্কেলিং অ্যাপ্লাই করব 2 ইউনিফর্ম স্কেলিং, এরপর স্কেলিং শেষে আমরা আবার ট্রান্সলেট ব্যাক করে পয়েন্ট পিতে নিয়ে চলে যাব। সো এখান থেকে আমরা কারেক্ট অর্ডারে মাল্টিপ্লাই করে কম্পোজিট ম্যাট্রিক্সটা পাচ্ছি, যাকে এই 10 এর সাথে মাল্টিপ্লাই করে আমরা কারেক্ট যেই পয়েন্ট 15 সেটা পেয়ে যাচ্ছি। এগেইন একটা জিনিস ক্লিয়ারলি আমাদের মাথায় রাখতে হবে, দিস অর্ডার অফ অপারেশন, যে ফার্স্ট ম্যাট্রিক্স এখানে M1, এরপর এটা ছিল M2, এরপর ছিল এটা M3, যদি আমি এই M1 M2 M3 এই তিনটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সিকোয়েন্স চেঞ্জ করে ফেলি আমার কম্পোজিট ম্যাট্রিক্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এগেন ভেরি ইম্পর্টেন্টলি ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সগুলো সেম থাকলেও এখানে অর্ডার ম্যাটার্স। লাস্টলি আমরা আরও একটা কম্পোজিশন ম্যাট্রিক্স দেখব যেটা আমরা সিম্পলি দেখে আসছি। অ্যাজ ফর এক্সাম্পল, we already learned for
2D রিফ্লেকশন অনলি, যে এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসের রেসপেক্টিভে রোটেশনটা কিভাবে করতে হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা জানি যে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াইকে যদি আমরা এক্স এক্সিসের সাপেক্ষে রোটেশন করি, তখন বেসিক্যালি আমাদের আনসারটা হয় এক্স ওয়াই মাইনাস ওয়াই, এবং সেম লাইনকে, সেম পয়েন্টকে যদি আমি ওয়াই এক্সিস সাপেক্ষে রোটেশনটা করি, তখন বেসিক্যালি আমার আনসারটা হয়ে যায় মাইনাস এক্স ওয়াই। সো এই ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সগুলো আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। আমরা রিফ্লেকশনটার জন্য 3D দেখি নাই, 3Dটা স্কিপ করে গিয়েছি। বাট এগেইন এখানে যদি একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করা হয়, আমরা কিন্তু যে কোনো লাইন সাপেক্ষে রিফ্লেকশন দেখিনি, আমরা শুধুমাত্র রিফ্লেকশনটা দেখেছি উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস অর উইথ রেসপেক্ট টু ওয়াই এক্সিস। বাট খেয়াল করে দেখি নাও, ইউজিং দ্য কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমরা খুব ইজিলি রিফ্লেকশন অ্যাবাউট এনি লাইন, ইট ডাজেন্ট হ্যাজ টু বি এক্স এক্সিস অর ওয়াই এক্সিস, যে কোনো লাইন তার ইকুয়েশন যদি আমি জানি, সেখান থেকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি সেই লাইন সাপেক্ষে রিফ্লেকশনটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। এখন ইনিশিয়ালি সাপোজ আমি চিন্তা করি যে আমাকে কোনো একটা গিভেন লাইন দেওয়া আছে y is equal to mx plus b. So as we know that m is the slope or gradient of the line, and যে কোনো লাইনের স্লোপকে ডিফাইন করা যায় tan theta is equal to m দিয়ে, যেখানে theta is the angle of positive direction of x axis. সো আমাকে যদি অ্যাকচুয়াল থিটাটা বের করতে হয়, আমি যদি স্লোপের tan ইনভার্সটা নিয়ে নিই, তাহলেই কিন্তু আমি থিটাটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি এই বিটা কিন্তু হচ্ছে আমাদের লেন্থ অফ ইন্টারসেপ্ট। দ্যাট মিনস আমাদের গিভেন স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু লেন্থ কেটে নিচ্ছে, সেটাই কিন্তু আমাদের বি দিয়ে ডিনোট করা হচ্ছে। সো মনে করি এমন কোন একটা লাইন, দ্যাট মিনস এই লাইনের ইকুয়েশনটা আমার দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস বি, এই ফরম্যাটে। সো অলরেডি ইউজিং এম, এই গিভেন লাইনটা পজিটিভ এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো সেই থিটাটাও আমি জানি, অ্যান্ড আলটিমেটলি সে ওয়াই এক্সিস থেকে কতটুকু লেন্থের ইন্টারসেপ্ট কেটে নিয়েছে, এই লেন্থটাও কিন্তু আমি জানি ইকুয়েশন থেকে। সো থিটা বি দুটোই আমার জানা গেল। নাও আওয়ার আলটিমেট টার্গেট ইজ দ্যাট আমরা এই পয়েন্ট পি কে রিফ্লেক্ট করে কোনো একটা রিফ্লেকশন পয়েন্ট, মনে করি পি প্রাইমে কি হবে, এই পি প্রাইমের কোঅর্ডিনেটটা বের করতে চাচ্ছি। নাও নর্মালি আমাদের যে রিফ্লেকশন ম্যাট্রিক্সটা আমরা দেখেছি উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস অর ওয়াই এক্সিস, সেটা দিয়ে ডিরেক্টলি তো এখানে অ্যাপ্লাই করা যাবে না, কজ আমার কারেন্ট লাইনটা এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিস না। বাট আমরা যেটা করতে পারি, আমরা দেখেছি যখন আমরা কোনো একটা সিম্পল ট্রান্সফরমেশনকে অরিজিনের রেসপেক্টিভে করতে পারি, এবং সেই ট্রান্সফরমেশনটাকে যদি অরিজিনের রেসপেক্টিভে না বলে অন্য কোনো পয়েন্টের রেসপেক্টিভে করতে বলা হয়, আমরা টোটাল ওয়ার্ল্ডের কোঅর্ডিনেট সিস্টেমকে সেই পয়েন্ট পি থেকে অরিজিনে নিয়ে আসতাম। অরিজিনে আসার পর আমি সেই সিম্পল ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করে আবার ট্রান্সলেট ব্যাক করে পয়েন্ট পিতে নিয়ে যেতাম। এখানেও আমি সেম কাজটাই করতে পারি। আমি যে কোনো লাইন সাপেক্ষে রিফ্লেকশন জানি না, বাট আমি কিন্তু জানি এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিস সাপেক্ষে কিভাবে রিফ্লেক্ট করা যায়। সো আমাদের এই গিভেন লাইন সাপেক্ষে কোনো একটা পয়েন্টকে রিফ্লেক্ট করার জন্য আমরা সিমিলারলি এখানে এই গিভেন লাইনটাকে যদি এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসের সাথে অ্যালাইন করি, দ্যাট মিনস পুরো ওয়ালটাকে এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসের সাথে অ্যালাইন করে এরপর যদি আমি রিফ্লেকশনটা করি, রিফ্লেকশনটা করার পর আবার যদি আমি সেটাকে কারেন্ট লাইনে ব্যাক করে নিয়ে আসি, আমার কিন্তু আগের মতোই আমি যে কোনো পয়েন্টকে এই লাইনের সাপেক্ষে রিফ্লেক্ট করতে পারবো। সো আমার ফার্স্ট টার্গেট ইজ দ্যাট এই লাইনটাকে, দ্যাট মিনস এই গিভেন লাইনটাকে আমাদের এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসের সাথে অ্যালাইন করা। নাও যেহেতু আমরা ডিরেক্টলি স্লোপ থেকে এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেলটা কত সেটা জানি, সো আমাদের ফোকাস থাকবে যে কিভাবে এই লাইনটাকে এক্স এক্সিসের সাথে অ্যালাইন করা যায়। কারণ কারণ আমরা যদি এই লাইনটাকে এক্স এক্সিস সাপেক্ষে অ্যালাইন করি, দেন আলটিমেটলি টোটাল কোঅর্ডিনেট সিস্টেমটাই এক্স এক্সিস, অথবা যদি আমি ওয়াই এক্সিসের সাথে অ্যালাইন করতাম ওয়াই এক্সিসের সাথে অ্যালাইন হয়ে যেত। সো ফার্স্ট অফ অল আমি এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসের সাথে অ্যালাইন করতে চাই না কেন, আমার এই লাইনটাকে অরিজিন দিয়ে নিয়ে যাইতে হবে। সো গিভেন লাইনটা তো অরিজিন দিয়ে যায়নি, এবং যেহেতু অরিজিন দিয়ে লাইন যায়নি, আমি দেখছি যে এই লাইনটা অরিজিন থেকে বি টাইমস উপরে রয়েছে, রাইট, বি ইউনিট উপরে রয়েছে। সো আমি যদি টোটাল লাইনটাকে জিরো মাইনাস বিতে ট্রান্সলেট করি, এই লাইনটা তখন অরিজিন দিয়ে চলে যাবে। অরিজিনে আসার পর
এটাকে যদি আমি এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসের সাথে অ্যালাইন করতে চাই, তাহলে যে কোনো এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটা আমার জানতে হবে, হুইচ আই অলরেডি নো ফ্রম দ্য ইকুয়েশন। ইকুয়েশন থেকে আমরা দেখেছি যে পজিটিভ এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল থিটা ক্রিয়েট করেছে সেটা আমি স্লোপ থেকে বের করে ফেলেছি। সো আমি যদি টোটাল জিনিসটাকে থিটা ডিগ্রি রোটেট করি, নাও থিটা ডিগ্রি কি ক্লকওয়াইজ রোটেশন হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে? আমি যদি এই গিভেন লাইনকে এক্স এর সাথে অ্যালাইন করতে চাই, অবভিয়াসলি আমার এখানে ক্লকওয়াইজ রোটেশন করতে হবে, এবং আমরা জানি ক্লকওয়াইজ রোটেশন ইজ নেগেটিভ। সো আমরা যদি মাইনাস থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করি, তখন এই টোটাল লাইনটা কিন্তু এক্স এক্সিসের সাথে অ্যালাইন হয়ে গেল। সো ইনিশিয়ালি আমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স M1 ছিল একটা ট্রান্সলেশন 0 - b। এরপর আমি যে ট্রান্সলেশনটা পেলাম সেটা ছিল রোটেশন অ্যাবাউট মাইনাস থিটা। এখন কিভাবে এক্স এক্সিসের রেসপেক্টিভে কোনো একটা পয়েন্ট পি কে রিফ্লেক্ট করতে হয় সেটা তো আমরা অলরেডি জানি। সো আমাদের যে মিরর ট্রান্সফরমেশন উইথ রেসপেক্ট টু এম এক্স ছিল, দ্যাট মিনস আমাদের শুধুমাত্র এক্স এক্স এর সাপেক্ষে রিফ্লেক্ট করার জন্য এক্স এর সাইনটাকে সেম রাখতে হবে, ওয়াই এর সাইনটাকে চেঞ্জ করে দেব, সেটা অ্যাপ্লাই করে আমাদের কোনো একটা পয়েন্ট পি, এটাকে আমি এখানে পি প্রাইমে নিয়ে চলে আসলাম। সো আমার মেইন রিফ্লেকশন ইজ কমপ্লিট, বাট এখনো কিন্তু আমি এক্স এক্সিসের সাথে অ্যালাইন্ড আছি। সো আমাকে যেটা করতে হবে, এই এক্স এক্সিসের সাথে অ্যালাইন্ড লাইনটাকে আবার তার প্রিভিয়াস জায়গায় ব্যাক করে নিয়ে যাইতে হবে। সো আমি কাজটা সিকোয়েন্সিয়ালি করে এসেছি, রিভার্স অর্ডারে যদি সেম কাজটা আবার করি আমি কিন্তু আগের জায়গায় চলে যাব। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি কারেন্টলি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশন করি, তখন আমি এই পজিশনে চলে গেলাম। সেখান থেকে যদি আমি আবার 0 বি ট্রান্সলেট করি, আমি কিন্তু অরিজিনাল লাইনে ব্যাক করলাম, এবং খেয়াল করে দেখি আমার যেই পয়েন্ট পি কে ট্রান্সলেট করা দরকার, রিফ্লেক্ট করা দরকার ছিল, সেই পয়েন্ট পিটা রিফ্লেক্ট হয়ে পি প্রাইমে চলে আসলো। সো আলটিমেটলি আমি টোটাল 5টা সিম্পল ট্রান্সফরমেশন দিয়ে যে কোনো লাইন সাপেক্ষে যে কোনো পয়েন্ট অথবা 2D পয়েন্টকে রিফ্লেক্ট করাতে পারছি। সো আবার টোটাল স্টেপগুলোকে যদি একটু রিক্যাপ করি, ইনিশিয়ালি আমাদের 0 বিতে ট্রান্সলেট করে লাইনটাকে অরিজিন দিয়ে নিতে হচ্ছিল, দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট ম্যাট্রিক্স M1। লেটার অন আমরা থিটা ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করে এটাকে আমরা এক্স এক্সিস এর সাথে অ্যালাইন করেছি, সাপোজ দিস ইজ ম্যাট্রিক্স M2। লেটার অন এক্স এক্সিস এর সাথে অ্যালাইন হওয়ার পর এরপর আমরা অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করে সেটাকে রিফ্লেক্ট করে পি প্রাইমে নিয়ে আসিছি, সাপোজ দিস ম্যাট্রিক্স ইজ M3। এরপর আমাকে আবার এই অ্যালাইন লাইনটাকে আগের জায়গায় ব্যাক করে নেওয়ার জন্য আমি আবার থিটা ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন করেছি M4। এন্ড ফাইনালি যদি 0 বিতে আমি ট্রান্সলেট করি, লাইনটা এক্স্যাক্টলি আগের জায়গায় চলে যাবে। সো এগেইন ইম্পর্টেন্ট থিং ইজ টু নোটিস হিয়ার, এখানে সবার ফার্স্ট ট্রান্সফরমেশনটা ছিল এখানে M1, সবার লাস্ট ট্রান্সফরমেশনটা ছিল এখানে M5। সো ট্রান্সফরমেশন গুলাকে আমার অলওয়েজ রাইট টু লেফট এই অর্ডারে লিখতে হবে, ফার্স্ট টু লাস্ট। সো খেয়াল করে দেখি M1, M2, M3, M4 এন্ড M5, যদি আমি এই ম্যাট্রিক্স গুলাকে এক্স্যাক্টলি এই অর্ডারে মাল্টিপ্লাই করি, যেই কম্পোজিট ম্যাট্রিক্সটা পাবো সেটাই কিন্তু বেসিক্যালি ইজ গিভিং আস দ্য কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর রিফ্লেক্টিং এনি পয়েন্ট। আমরা এখানে একটা এক্সাম্পলও দেখতে পারবো, সাপোজ রিফ্লেক্ট এ পয়েন্ট 10, 5 উইথ রেসপেক্ট টু দ্য লাইন y ইজ ইকাল টু x প্লাস 2। সো এগেইন ইফ আই কম্পেয়ার, আমি এখান থেকে দেখছি যে স্লোপ সমান হচ্ছে m ইজ ইকাল টু 1 আর ইন্টারসেপ্টের লেন্থ হচ্ছে b ইজ ইকাল টু 2। সো আলটিমেটলি যদি আমি থিটার ভ্যালু বের করতে চাই, tan ইনভার্স 1 সমান আমরা জানি 45 ডিগ্রি। সো ইনিশিয়ালি যেহেতু b এর ভ্যালু 2, আমাকে 0 - 2 তে একটা ট্রান্সলেট করতে হবে। এরপর আমাদের যেহেতু থিটার ভ্যালু আসলো 45 ডিগ্রি, সো 45 ডিগ্রি ইনিশিয়ালি একটা ক্লকওয়াইজ রোটেশন করতে হবে। এরপর আমি বেসিক্যালি এক্স এক্সিস সাপেক্ষে রিফ্লেকশনটা করব, হুইচ ইজ বেসিক্যালি এম এক্স। এরপর আমি আবার থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন করে যদি 0 - 2 তে ট্রান্সলেট করি, আমি যে কোনো পয়েন্ট, স্পেশালি যে কোনো পয়েন্টকে যদি আমি এই y ইজ ইকাল টু x প্লাস 2 এই লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করতে চাই, তার কম্পোজিট ম্যাট্রিক্সটা কি হওয়া উচিত সেটা আমি এখান থেকে বের করে ফেললাম। সো আলটিমেটলি যদি আমি এই কম্পোজিট ম্যাট্রিক্স M দিয়ে যে কোনো পয়েন্ট P কে মাল্টিপ্লাই করি, এই P পয়েন্টটা এই y ইজ ইকাল টু x প্লাস 2 লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করার পর নতুন কি কোঅর্ডিনেট হওয়া উচিত সেটা আমি পেয়ে যাচ্ছি। সো আলটিমেটলি ইন সামারি আমরা যেটা দেখলাম যে আমাদের কম্পোজিট ম্যাট্রিক্সে অথবা যে কোনো কমপ্লেক্স ট্রান্সফরমেশনে
অনেকগুলো লিনিয়ার সিকোয়েন্সিয়াল ট্রান্সফরমেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এখন যে কোনো কমপ্লেক্স অথবা কম্পোজিট ট্রান্সফরমেশনকে আমরা যে লিনিয়ার সিকোয়েন্স অফ সিম্পল ট্রান্সফরমেশন দিয়ে রিপ্রেজেন্ট করব, সেই ট্রান্সফরমেশনগুলোকে কারেক্ট অর্ডারে রিপ্রেজেন্ট করতে হবে এবং এক্স্যাক্টলি ফার্স্ট থেকে লাস্ট ট্রান্সফরমেশনগুলোর কারেক্ট সিকোয়েন্স যদি আমার জানা থাকে এবং তাদেরকে যদি আমি রাইট থেকে লেফট মোস্ট কর্নারে কারেক্ট অর্ডারে লিখতে থাকি এবং সেই অর্ডারে মাল্টিপ্লাই করি রাইট টু লেফট, ইন দ্যাট কেস আমি একদম কারেক্ট অর্ডারে কম্পোজিট অথবা কমপ্লেক্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা ফর্ম করতে পারবো। সো এইভাবে করে আমরা যে কোনো কমপ্লেক্স ট্রান্সফরমেশন অথবা কম্পোজিট ট্রান্সফরমেশনকে খুব ইজিলি চাইলে আমাদের সিম্পল যে 5টা ট্রান্সফরমেশন আমরা দেখে আসছি তাদেরকে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। সো আজকের কম্পোজিট ট্রান্সফরমেশনের উপর লেকচার এখানেই শেষ।